আগ্রহে আছি তার কথা শুনবার জন্য। মহারাজ এখানে এসে কিছু কথা বলবেন। স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি। নমস্কার। বিদ্যাভারতী উচ্চশিক্ষা সংস্থান, ভারতীয় ভাষা সমিতি, ভারত সরকার এবং ন্যাশনাল লাইব্রেরি কলকাতা এদের আয়োজনায় এই যে আন্তর্জাতিক আলোচনা সভা ধ্রুপদী বাংলা ভাষা ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষা, এই শীর্ষক যে আলোচনা চক্র, তাতে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মঞ্চে উপস্থিত আছেন ডক্টর স্বপন দাশগুপ্ত এবং অন্য যারা গুণীজন মঞ্চে আছেন বা মঞ্চের নিচে আছেন, তাদের সবাইকেই আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার ও কৃতজ্ঞতা জানাই। তিন দিনের বোধহয় দুদিনের এই যে আলোচনা চক্র, নিশ্চয়ই আপনারা সেখানে বাংলা ভাষার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার ক্ষেত্রটিকেও খুঁজেছেন এবং বাংলা ভাষার যে ঐশ্বর্যময় ইতিহাস, তাকেও পুনরাবিষ্কারের চেষ্টা করেছেন। অতি সম্প্রতি বাংলা ভাষা ভারতের আরও কয়েকটি ভাষার সঙ্গে ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করেছে। ধ্রুপদী ভাষার মর্যাদা লাভের ক্ষেত্রে কিছু মানদণ্ড আছে, আপনারা সবাই সেটা জানেন, এবং ভারত সরকার সেই মানদণ্ডগুলিকে বিবেচনা করেই বাংলা ভাষাকে এই আখ্যা দান করেছে। বাংলা ভাষার যে সম্পদ বিগত অনেকগুলি শতাব্দী ধরে সঞ্চিত হয়ে এসেছে, সেই সম্পদের নিরিখে এর ধ্রুপদী আখ্যা পাওয়া হয়তো ছিল সময়ের অপেক্ষা। আসলে একটি ভাষার মধ্য দিয়ে কেবলমাত্র একটি জাতিসত্তার পরিচয় লাভ হয় তাই নয়, একটি ভাষা একটা দীর্ঘ সময়ের সাংস্কৃতিক রূপান্তরের, সাংস্কৃতিক বিবর্তনের নানা চিহ্ন বহন করে চলে। ভাষা নিজেই সেই চিহ্নগুলো বহন করে। ভাষার মধ্য দিয়ে যে সাহিত্য প্রকাশিত হয়, তা নিশ্চয়ই সমাজ এবং সংস্কৃতির যে বিবর্তন, তার আখ্যানটিকে ধরে রাখে। কিন্তু ভাষার মধ্যেই কিছু চিহ্ন থাকে যেগুলো সমাজের সংস্কৃতির রূপান্তরকে আমাদের চোখের সামনে নিয়ে আসে। আপনারা যারা ভাষা নিয়ে আলোচনা করেছেন বা করেন, আপনাদের নিশ্চয়ই জানা আছে যে বাংলা ভাষার মধ্যে সংস্কৃত ভাষার উপাদান অনেক বেশি রকমভাবে এসেছে। এখন আমরা যে বাংলা ভাষা ব্যবহার করি, সেই ভাষার মধ্যে অনেক সংস্কৃত শব্দ প্রত্যক্ষভাবে প্রবেশ করে আছে। এর থেকে অনেকেই মনে করেন যে সংস্কৃত ভাষা ব্যতীত বোধহয় বাংলা ভাষার কোনো গত্যন্তর নেই। কিন্তু এ কথাটি অবশ্যই সত্য নয়। বাংলা ভাষা বা পৃথিবীর সমস্ত ভাষাই অন্য ভাষা থেকে অনেক সম্পদ আহরণ করে। এমনকি একটি ভাষা থেকে আরেকটি ভাষা জন্মও নিতে পারে, কিন্তু সেই জাত ভাষাটি বেঁচে থাকতে পারে না যদি না তার নিজের মধ্যে বেঁচে থাকার কিছু শক্তি তৈরি হয়। বাংলা ভাষার ক্ষেত্রেও একথা সর্বৈব সত্য। নিশ্চয়ই শব্দের বিচারে
শব্দ ভাণ্ডারের বিচারে বা নরমেটিভ গ্রামার, নির্দেশমূলক যে ব্যাকরণ, তার বিচারে বাংলা ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার বিপুল পরিমাণ সংযোগ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাংলা ভাষা তার নিজের যাত্রাপথে নিজস্ব কিছু শক্তি অর্জন করতে পেরেছিল। আমরা ধীরে ধীরে দেখেছি কেমন করে বাংলা ভাষার নিজস্ব বিভক্তি চিহ্নগুলো তৈরি হয়েছে, নিজস্ব প্রত্যয়ের ভাবনাটি তৈরি হয়েছে, বাংলা ভাষার চলনের মধ্যে নিজের বাক্য সংগঠনের নানান অভিমুখগুলো নির্মিত হয়েছে। শুদ্ধ বাক্যের যে তিনটি সূত্র সংস্কৃত ব্যাকরণে বা সংস্কৃত ভাষায় অনুসৃত হয়েছে, সেটিকে গ্রহণ করেও বাংলা বাক্যের পদক্রম তার নিজস্ব একটি মানদণ্ড রচনা করতে পেরেছে। এগুলো কয়েকটি মাত্র দৃষ্টান্ত, যেগুলি আসলে বাংলা ভাষার নিজস্ব চিহ্ন, যা কিনা বাংলার সেই শক্তি, বাংলা ভাষার সেই শক্তি যা যুগান্তরেও তাকে টিকিয়ে রাখতে পারছে। এখনকার কালে দাঁড়িয়ে আমরা অনেকেই বাংলা ভাষার উপর ইংরেজি ভাষার আধিপত্য বা অন্যান্য ভাষার আধিপত্য নিয়ে চিন্তা ভাবনা করি, কেউ কেউ শঙ্কিত হয়ে উঠি। বিখ্যাত ভাষাবিজ্ঞানী হায়েনরিখ তার যে স্ট্র্যাটাম থিওরি, সুপারস্ট্র্যাটাম, অ্যাডস্ট্র্যাটাম এবং সাবস্ট্র্যাটাম থিওরি উপস্থাপিত করেছিলেন, তার মধ্য দিয়ে তিনি দেখাতে চেয়েছিলেন পৃথিবীর সব দেশে সব কালেই ভাষাগত সম্পর্কের দিক থেকে কোনো কোনো ভাষা অধিকতর জনসংখ্যা বা অধিকতর মনোযোগ আকর্ষণ করতে পারে। বাংলা ভাষার ক্ষেত্রে এখনো পর্যন্ত এমন কোনো চিহ্ন বা এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যাতে তা কম সংখ্যক মনোযোগ আকর্ষণ করতে পারছে। এটার একটা বড় কারণ নিঃসন্দেহে বাংলা ভাষার যে নিজস্ব সাহিত্যের সম্ভার, সেই সম্ভার সেটি কেবল আধুনিক কালে রচিত হয়েছে তা নিশ্চয়ই নয়। প্রাচীন বাংলায় চর্যাপদ থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী বা মঙ্গল কাব্যের ধারা ধরে বাংলা সাহিত্যের যে মণিময় ঐশ্বর্য আমাদের কাছে জমা আছে, তার মঞ্জুষা নিঃসন্দেহে কালের সীমানাকে পেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। পরবর্তীকালে যখন ব্রিটিশ উপনিবেশ এসেছে, তারা সচেতনভাবেই হয়তো প্রথম দিকে বাংলা ভাষাকে অবজ্ঞার চেষ্টা করেছিল, কিন্তু নিঃসন্দেহে তারাও এটা বুঝতে পেরেছিল যে বাংলা ভাষায় নির্মিত সাহিত্যের মধ্যে সেই শক্তি রয়েছে, যে শক্তি বাংলা ভাষার ঐশ্বর্য নির্মাণ করছে এবং সমগ্র বিশ্বের সামনে বাংলা ভাষাকে একটা আলাদা মর্যাদা দিতে পারে। বিংশ শতাব্দীর প্রথম দিকে হরপ্রসাদ শাস্ত্রী মশাই একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বাংলা ভাষা হয়তো ইংরেজি ভাষার আক্রমণে হারিয়ে যাবে। বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন ব্রিটিশ রাজত্ব চলছে, তখন এই আশঙ্কা শুধু হরপ্রসাদ শাস্ত্রী করেছিলেন তা নয়, দীনেশ সেনও করেছিলেন এবং আরও অনেকে সেই ধারায় যুক্ত হয়েছিলেন। বেশ কয়েকটি এই জাতীয় প্রবন্ধ আমরা সেই যুগে খুঁজে পাই। কিন্তু সেই সম্ভাবনাটা বা সেই আশঙ্কাটা সত্যে পরিণত হয়নি। তার কারণটা এই যে ওই সময়েই বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের জগতের অনন্য সব চরিত্ররা আবির্ভূত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ছিলেন,
জীবনানন্দ ছিলেন, বিভূতিভূষণ, তারাশঙ্কর, আরও কতজন, তাদের সবার নাম উল্লেখ এখানে দরকার নেই। সুতরাং বাংলা ভাষা তার যে সাহিত্যের সম্ভার তাকে সঙ্গে নিয়ে এবং তার বিবর্তিত যে ভাষাতাত্ত্বিক রূপ, ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ও বাক্যতাত্ত্বিক রূপ নিয়ে এই কালের বিভিন্ন সংঘাতের মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে চলেছে। আমি অন্তত ব্যক্তিগত ক্ষেত্রে খুব একটা হতাশ বোধ কখনোই করি না। কিন্তু এই প্রসঙ্গে আরেকটি ভাবনারও অবসর রয়েছে। আমার মনে হয় সে ভাবনাটিও আপনাদের আলোচনায় উঠে এসেছে। তার কারণ এই আলোচনা সভা সম্পর্কে যে সংক্ষিপ্ত একটি বক্তব্য উপস্থাপিত হয়েছিল তাতে তার উল্লেখ রয়েছে। আজকের যুগে বিশেষত গবেষণা এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রাধান্য এবং ইংরেজি গবেষণাপত্র ও সেই গবেষণাপত্রের যে আর্কাইভগুলো, সেগুলোর সন্ধান প্রক্রিয়ার যে সহজলভ্যতা, সেটি যে কোনো দেশের যে কোনো অন্যতর ভাষার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ। অর্থাৎ আজকে বাংলা ভাষার একজন গবেষক তার যে গবেষণা পত্র তৈরি করছেন বা যে নিবন্ধগুলো লিখছেন, সেগুলোকে কিন্তু কোনো আন্তর্জাতিক বৈদ্যুতিন মাধ্যমে সবার পাঠযোগ্য করে এবং সন্ধানযোগ্য করে সম্পূর্ণ প্রকাশ করা সম্ভব হচ্ছে না। একেবারে হচ্ছে না কথাটা ঠিক না, অনেক চেষ্টা চলছে, কিন্তু এত বিপুল পরিমাণ সাহিত্য গবেষণাপত্র এর আওতার বাইরে পড়ে আছে যে আমরা যখন কোনো কিছু খুঁজে দেখতে যাই তখন বুঝতে পারি যে আসলে অনেক কিছুই এই আর্কাইভগুলোর বাইরে থেকে যাচ্ছে। বিভিন্ন সাইটেশন ইন্ডেক্সেও বাংলা ভাষার নিবন্ধগুলোর সাইটেশন খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। ইন্ডিয়ান সাইটেশন ইন্ডেক্স একটি প্রচেষ্টা হিসেবে শুরু হয়েছে, কিন্তু মনে হয় এক্ষেত্রে আরও উন্নততর কিছু ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। আসলে প্রযুক্তির কাছে পরাজয় কোনো সভ্যতা বা সংস্কৃতি কখনো গ্রহণ করেনি। মানুষের সভ্যতা তার বিবর্তনের প্রথম ধাপ থেকেই নানা রকম প্রযুক্তিকে ব্যবহার করে এসেছে এবং প্রযুক্তির ক্রমাগত উন্নততর বিবর্তনের পথ ধরেই মানব সভ্যতার উন্নতির এক একটি লেখচিত্র তৈরি হয়েছে। এই যে প্রযুক্তির কাছে হার না মানার একটি চেষ্টা, একটি সাধনা, সেটির সঙ্গে যদি আমাদের মাতৃভাষা কেন্দ্রিক অধ্যয়ন ও গবেষণা যুক্ত না হতে পারে, তাহলে ভবিষ্যৎ বিপদটি কি হবে সেটি অনুমানযোগ্য। আমাদের বিশ্বাস এবং আমাদের আশা, আপনারা যারা গবেষণা করছেন এবং সরকারি ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে বৈদ্যুতিন গবেষণা ও ভাষা গবেষণা উভয়কে সম্মিলিত করে ভারতের প্রত্যেকটি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা সেই অর্থে, সেগুলিকে কিন্তু আরও যোগ্যতর রূপে আমাদের সবার কাছে, বিশেষত বৈদ্যুতিন মাধ্যমের পথ দিয়ে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা যেতে পারে। এটি একটি বৃহৎ পরিকল্পনা। কোনো কোনো ক্ষেত্রে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে জানি, কিন্তু বললাম আংশিকতার সাধনায় আমরা যেন কখনো সীমাবদ্ধ না হই, এ সতর্কতা গ্রহণের প্রয়োজন রয়েছে। বাংলা ভাষা সাহিত্যের সাধনা আজও নানান দিকে অবশ্যই অগ্রসরমান। আমাদের অজান্তেই কেবলমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই এই বাংলা ভাষা সাহিত্যের সাধনা চলছে তা নয়, বা বাংলাদেশে হচ্ছে তা নয়, বা ত্রিপুরায় হচ্ছে তা নয়। ভারতবর্ষের বিভিন্ন স্থানে আর ভারতেতর বহু দেশে আজ বাংলা ভাষা সাহিত্যের চর্চা, তার গবেষণা হয়ে চলেছে। এই সমস্ত চর্চা ও গবেষণাকে আরও কি করে
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের কাছে পৌঁছিয়ে দেওয়া যায়, এ বিষয়টি নিয়েও চিন্তার প্রয়োজন রয়েছে। আরেকটি কথাও এ প্রসঙ্গে স্মরণীয়, সত্যজিৎ রায় যখন সাহিত্য আকাদেমির একটি প্রতীক অঙ্কন করেছিলেন, তখন তিনি একটি প্রদীপকে বেছে নিয়েছিলেন। তার কারণটা এই যে সেই প্রদীপের মধ্যে একটি অখণ্ড ভারতীয়ত্বের ধারণা রয়েছে। ভারতবর্ষের এই বৈচিত্র্যময় অস্তিত্ব আসলে ভারতের ঐক্যের একটি অপূর্ব অভিজ্ঞান রূপে আমাদের সামনে প্রকাশ পায়। ভারতবর্ষের এই বৈচিত্র্যময় ঐক্যের মধ্যে যদি এই যে একটি একক সাধনা বা একটি সিঙ্গল টোন, একটি সুরকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে হয়, তাহলে ভারতবর্ষের সমস্ত ভাষার, সমস্ত সাহিত্যের পারস্পরিক যোগাযোগ হওয়া অত্যন্ত প্রয়োজন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তামিল বা কন্নড় বা অন্যান্য দ্রাবিড় ভাষাগোষ্ঠীর অধীনে কি রচনা হয়ে চলেছে, বা উত্তর ভারতীয় ভাষাগুলোর ক্ষেত্রে কি রচনা হয়ে চলেছে, সেগুলি জানা আমাদের প্রয়োজন রয়েছে। তাই আমাদের মাতৃভাষা চর্চা যেন অনুবাদের পথ ধরে অন্য ভাষা সাহিত্যের সিংহ দুয়ারে প্রবেশ করতে পারে, এমনতর চেষ্টা আমাদের দিক থেকেও করা জরুরি। সুতরাং এইটিও মনে রাখা দরকার, ভারতীয় সংস্কৃতির বৃহত্তর চালচিত্রে বাংলা ভাষার একটি চিরকালীন ঐতিহ্যকে প্রতিস্থাপনের সাধনায় আমাদের আসলে ভারতের অন্যান্য ভাষা সাহিত্য সংস্কৃতি সমূহকে স্বাগত জানানোর যুগপৎ প্রয়োজন আছে। আমার গভীর বিশ্বাস আপনাদের চেষ্টা এবং অন্যতর গবেষণা নিঃসন্দেহে ধ্রুপদী বাংলা ভাষাকে ভারতের ধ্রুপদী আদর্শের সঙ্গে সমতলে দাঁড় করিয়ে বৃহত্তর ঐতিহ্য ও খণ্ড ঐতিহ্যের এক অনশ্বর সেতু রচনা করবে। ধন্যবাদ, নমস্কার।